দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়ার সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। ভয় কেটে যাবে, দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের উপরও আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত, জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। হাদির খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের, ব্যর্থ হলে শহীদি শপথ নিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ, খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল, 12 আসামি 3 দিনের রিমান্ডে। এবং দিল্লির হাইকমিশন ও শিলিগুড়ি থেকে ভিসা সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের, দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে মির্জা আব্বাস জানান, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সব ধরনের সহযোগিতা করছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও। সোমবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়ার সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর 300 ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল, স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনসিপির 6 নেতা ও প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ 20 ব্যক্তিকে গানম্যান দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওসমান হাদি হত্যা রহস্য উদ্ঘাটনে অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে। দায়িত্বে ছিলেন তারও। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির 6 নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিটলিস বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে। এদিকে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা। 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন, মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বড়দিন ও 31 উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবে রূপল, যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। তিনি তার কোনো জাতীয় পরিচয়পত্র নেই, তিনি ভোটারও না। এই বিষয়টির সমাধান কেমন করে হবে? উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনেক বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তারেক রহমানের দেশে ফেরার 17 বছর পরে। সেটি কিন্তু দলীয় নেতাকর্মী তারা পুরোদমে করে যাচ্ছেন। এবং এরই পাশাপাশি আজকে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই আপনি দেখেছেন একটা রিপোর্টে আমার যে নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিএনপি নেতারা, এবং তিনি ফেরার একদিন পরে তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। এবং ভোটার হওয়ার জন্য আবেদন করলে খুব সহসাই ভোটার হয়ে যেতে পারবেন, কারণ এখনো পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় ভোটার হওয়া যায় এবং ভোটার হতে পারবেন। এবং ভোটার অন্তর্ভুক্ত হওয়ার পরে তারপরেও আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গিয়ে যে তিনি আসার সাথে সাথে তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে, এবং সেই সংবর্ধনায় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই যোগ দেবেন, এবং সেই যোগ দেওয়ার প্রস্তুতিও পুরোদমে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা একটু দেখে নেব যে তাদের প্রস্তুতি আসলে কীরকম। দেশে ফেরার পরপরই তিনি একটু আগে যেমনটি বলছিলাম যে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করার জন্য তিনি সারা দেশে সফর করবেন, এটি তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, এবং দেশের মানুষজন কয়েকদিন আগেই একটা অঘটনের শিকার হয়েছেন, সাক্ষী হয়েছেন। তাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগে থেকেই এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষও, এবং যার ফলে এই নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আছে সেই বিষয়ে আশ্বস্ত। নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হতে পারে সেই বিষয়ে কোনো ধারণা তারা দিয়েছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও বলেছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএনপির একাধিকবার কিন্তু এ বিষয়ে বৈঠক হয়েছে। এবং আপনি জানেন যে প্রথমে যখন আরও কয়েক মাস আগে যখন তারেক রহমানের দেশে ফেরার নিয়ে গুঞ্জন চলছিল এবং একটি তারিখও ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে। এবং লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা তাদের সমন্বয়ে একটি কমিটি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিল, এবং সেই বৈঠকের পরে তারা আশ্বস্ত হয়েছেন যে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং যত রকমের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার সরকার সব রকমভাবে প্রস্তুতি নিয়েছে। ভোটের বাকি মাত্র দেড় মাসের 2-1 দিন বেশি, তো সেক্ষেত্রে বিএনপি নির্বাচনী প্রচারণা এবং তারেক রহমানের সম্পৃক্ততা কেমন করে হবে সে বিষয়ে তারা কিছু বলছেন কিনা? তারেক রহমানের প্রচারণা নিয়ে আপনি একটু আগে দেখেছেন যে তারেক রহমান তিনি সারা দেশেই সফর করার কথা রয়েছে। তাছাড়া তার নিজের ভোটার হওয়ার মধ্য থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভোট ক্যাম্পেইনে কিন্তু যোগ দিয়ে ফেলবেন বলা চলে। এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামেও তিনি জনসম্পৃক্ত ছিলেন, দূর থেকে ছিলেন, এবার একদম মানুষের কাছাকাছি দৌড় করে পৌঁছাবেন। এবং সেক্ষেত্রে
বেগম খালেদা জিয়া তিনি যেহেতু অসুস্থ, তার সেখানে প্রথমেই তিনি এবারকার হসপিটালে যাবেন এবং এবারকার হসপিটাল থেকে সেখানে তিনি গণসংবর্ধনায় তিনি যোগ দেবেন এবং পাশাপাশি এরপরেই তিনি ভোটের মাঠে নামবেন এবং তার নিজস্ব নির্বাচনী এলাকা যেটি আছে বগুড়ার দিকে, সেই নির্বাচনী এলাকার বাইরেও তিনি সারা দেশে সফর করার কথা দলীয় পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন ভোটার গাড়ি উদ্বোধন হয়েছে, সেই বিষয়টি আজকে আরও একটি নির্বাচনের একটি ডামাডোল শুরু হয়ে গেল এবং নির্বাচনের ভোটের গাড়ি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সব দলের অংশগ্রহণেই উৎসবমুখর পরিবেশে এই আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখন আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, দেখে আছি সেই প্রতিবেদনটি। 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। এবার একই সঙ্গে হবে রাষ্ট্র সংস্কারে গণভোট। গুরুত্ব তুলে ধরে প্রচারণায় নানা উদ্যোগ সরকারের। দেশের চাবি আমাদের হাতে। এবার এই প্রচারণায় যুক্ত হলো ভোটের গাড়ি। সরকারি ব্যবস্থাপনায় 10টি সুপার কারাভান সারা দেশে ঘুরে ঘুরে তুলে ধরবে নির্বাচন ও গণভোটের গুরুত্ব। সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভার্চুয়ালি অংশ নিয়ে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন ভয়হীন, অবাধ, নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সরকার। এজন্য জনগণকেও ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক, এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনিই ঠিক করবেন। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। উদ্বোধনী অনুষ্ঠানে 2 উপদেষ্টা বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে ভোট বানচালে নানা চক্রান্ত চলছে, তবে নির্বাচন আয়োজনে কোনো কিছুই বাধা হতে দেবে না সরকার। গণতন্ত্রকে সুসংহত করতে যে প্রতিষ্ঠানগুলো, যে মানুষগুলো ভূমিকা রাখছিল তাদের উপরেই আক্রমণটা হচ্ছে। ফলে আমরা অবশ্যই যতটুকু সতর্ক ছিলাম সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে, প্রস্তুতির মাত্রা আরও বাড়িয়ে দিয়ে আগাবো। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। সুপার কারাভানে সংস্কৃতি কর্মীরা অংশ নিয়ে ভোটাধিকার নিয়ে তৈরি করবেন জনসচেতনতা। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, আমরা প্রতিবেদনটি দেখলাম যে প্রধান উপদেষ্টা বলছেন যে একেবারে ভয়হীন, নির্ভয়ে মানুষ এবার এই নির্বাচনে ভোট দিতে অংশগ্রহণ করতে পারবেন। তো আর কি বার্তা আছে প্রধান উপদেষ্টা? রুদ্র, একই সাথে তিনি আরেকটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে কি যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার বার্তা। তিনি জানেন যে নির্বাচন বাইরেও আরও একটি নির্বাচন হতে যাচ্ছে, একই সাথে 2টি নির্বাচন, গণভোট। সেই গণভোটের জন্য যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে কিন্তু হা ভোট এবং না ভোট 2টি অপশন রাখা হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনেও আজকে বৈঠক হয়েছে এবং আগামীকালকেও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক আছে এবং নির্বাচন কমিশনও তারা সাধারণ মানুষকে যে বার্তাটি দিতে চাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে ভয় কেটে যাওয়ার আশা একটু জানতে চাই যে কিসের ভয়, কেন ভয়? আসলে ভয়টি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের কথা বারবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি সরকার এবং সিইসি তারাও বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন। তো একটা বিষয় হচ্ছে নির্বাচনের বিশৃঙ্খল একটি অবস্থা তৈরি করার একটি মহল হতে পারে বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে তাতে তার একটি প্রভাব থাকতে পারে। তো এরকম একটি শঙ্কা, সংশয় কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন ভোটের মাঠে আছে তাদের মধ্যে আছে এবং সেই ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার সেই শঙ্কা প্রকাশ করে আসছে। সেই শঙ্কা থেকেই হয়তো নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা তিনিও হয়তো সেই শঙ্কার কথাই বলছেন। রুপল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সহকর্মী সানভীর রুপল জানাচ্ছিলেন নির্বাচন নিয়ে বিস্তারিত। গণমাধ্যম কার্যালয়ে হামলা, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই যুদ্ধের উপর আঘাত, মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার পথে নেই বাংলাদেশ। আর সম্পাদকরা জানান, শুধু মত প্রকাশের স্বাধীনতাই নয়, সাংবাদিকদের বেঁচে থাকাই এখন হুমকির মুখে।
ওসমান হাদি হত্যার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল উত্তেজিত জনতা। গণমাধ্যমের উপর হামলায় দেশ বিদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে হামলার ঘটনা এখানেই থামতে হবে। জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। 1.5 বছর পার হয়ে গিয়েছে, এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা তো এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। সভা শেষে হামলার প্রতিবাদে কাওরান বাজার এলাকায় মানববন্ধন করেন সাংবাদিক, ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনেরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনাক্ত আরও বেশ কয়েকজনকে ধরতে চলছে অভিযান। এ ঘটনায় সন্ত্রাস দমন ও ডিজিটাল নিরাপত্তা সহ 4টি ধারায় মামলা করেছে প্রথম আলো। এদিকে হামলা ভাঙচুরের দিন প্রাণহানি এড়ানোকে অর্জন হিসেবে দেখছে ডিএমপি। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে 18 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। উত্তেজিত জনতার একটি অংশ প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয় নিন্দা। হামলার 4 দিন পরে সংবাদ সম্মেলন করে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জানান, হামলায় অভিযুক্ত ও লুটের ঘটনায় অংশ নেয়া 31 জনকে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রাণহানি এড়ানোকেই বড় অর্জন হিসেবে দেখছেন তারা। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না, যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে শহীদের শপথ নেবে ইনকিলাব মঞ্চ, ছাড়বে না রাজপথ। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এখনও ধরা পড়েনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত 2 ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হলে মঙ্গলবার বিকেল 3টায় শহীদ মিনারে শহীদি শপথ গ্রহণের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আগামী
আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকলাব মঞ্চ বলছে, বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে। 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এদিকে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইন উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদির হত্যার বিচার করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। হাড় কাঁপানোর শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় 2 দিন পর চুয়াডাঙ্গায় সূর্যের দেখা। স্থবির জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা সহ সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকার। শিলিগুড়িতেও ভিসা সেন্টারের সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। রোববার উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনের 20 থেকে 25 জনের একটি দল। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেওয়া হয়। কূটনৈতিক এলাকায় এমন ঘটনা প্রত্যাশিত নয় উল্লেখ করে ভারতের কাছে দূতাবাসে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রতিবেশী দেশের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। সকালে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় আলেকজান্ডার খোজিন আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ইতিবাচক অগ্রগতি, তবে ভোটের ফলাফল না আসা পর্যন্ত মস্কোর পক্ষ থেকে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সম্ভব নয়। চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, চরমপন্থা ও সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মস্কো। এটি শুধু 2 দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। Parliamentary elections, and we, as I may say, that we keep the fingers crossed, inshallah, that elections commissions will be held on the date which has been announced by the Election Commission, 12th of February. This is very historical event and important stage for the country to develop in future. পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে দীপু হত্যায় গ্রেফতার 12 আসামিকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে উত্তপ্ত ময়মনসিংহ। হত্যাকারীদের বিচার দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সোমবার সকালে দীপুর গ্রামের বাড়ি তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। এটা কি বর্বরতা? এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। দীপুর পরিবারের সঙ্গে দেখা করতে যান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। যে বা যারা জড়িত ছিল এই ঘটনার পিছনে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসে দেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেটি আমরা নিশ্চিত করব। লুকায় যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির সাথে আমাদের কথাবার্তা চলছে, যাতে করে ওনার যেহেতু শ্রমিক, উনি ওই কোম্পানির ছিলেন, ওই শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ কিছু এই পরিবারের পাশে দাঁড়ানো যায়, এভাবে কিছু ক্ষতিপূরণ আদায় করা যায়। এদিকে নিহতের পরিবারে থামছে না আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন মা, বাকরুদ্ধ বাবাও। আমি শাস্তি চাই। দীপুচন্দ্র দাস হত্যা মামলায় এ পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওবায়দুল হক, সময় সংবাদ,
ময়মনসিংহ। রাতের সময় আরও থাকছে। ভারতের জম্মু কাশ্মীরে চলতি মৌসুমের প্রথম তুষারপাত, বরফে ঢাকা সোনমার্গ ও লেহ শহর, মনোরম দৃশ্য উপভোগে পর্যটকদের ভিড়। এবার বাণিজ্যের সংবাদ। দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির পাশাপাশি পরিবহন ধর্মঘটের মতো নানা সংকটের মাঝেও 2025 সালে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। শেখাউত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব না ফেললেও বছরের মাঝামাঝিতে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরিবহন ধর্মঘট কিছুটা সংকটে ফেলেছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। তবে সব জটিলতা কাটিয়ে বন্দর যেমন ছন্দে ফিরেছে, তেমনি চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত 33 লাখ কন্টেনার, 13 কোটি 39 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে আগের সব রেকর্ড ভেঙেছে। টোটাল ক্যালেন্ডার ইয়ারে আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রযুক্তিগত যে সমস্ত ব্যারিয়ারগুলো ছিল সেইগুলোকে পাশ কাটিয়ে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা। চট্টগ্রাম বন্দরের মতো বছর শেষ হওয়ার আগেই 21টি বেসরকারি অফডোকো বাল্ক পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। কাস্টমস কর্মকর্তাদের কাজ বন্ধের কর্মসূচি ছিল, কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা দেখেছি যে রপ্তানির ক্ষেত্রে বেসরকারি অফডোকগুলো প্রায় 6.4% প্রবৃদ্ধি পেয়েছে। অবশ্য 39 বছর পর 2025 সালে এসে ট্যারিফ বাড়াতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয়েছিল চট্টগ্রাম বন্দরকে। সিঙ্গাপুর ধরেন, মালয়েশিয়া ধরেন, ইন্ডিয়া ধরেন অথবা ভিয়েতনাম ধরেন, উই আর হায়ার। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে নিয়মিত ড্রেজিং এবং জেটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বড় জাহাজগুলা যেন আমাদের জেটিতে ঢুকাতে পারে, তাহলে আমার মনে হয় বন্দরের এই সেটটাতে আলটিমেটলি তারা ওভারকাম করে চলে আসবে। আর লয়েড লিস্টে বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। বছরের শেষ সময়ে এসে যেমন দেশের অর্থনীতি গতিশীল রয়েছে, ঠিক তেমনি সচল রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম 2000 রেললাইন উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সঙ্গে 68 কোটি 80 লাখ ডলারের ঋণ চুক্তি করেছে সরকার। সোমবার রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইআরডিএ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়। এই প্রকল্পের আওতায় 35 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম 2000 রেললাইন উন্নত করা হবে, পাশাপাশি 2.5 কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস রেল সড়ক নির্মাণ করা হবে। এর ফলে চট্টগ্রাম স্টেশনে না থেমে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করতে পারবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় 2 দিন পর চুয়াডাঙ্গায় দেখা মিলেছে সূর্যের। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের জেলা নওগাঁয় কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের অনেকটা সময় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। সূর্যের দেখা পাওয়াও কঠিন হয়ে গেছে। আগুন জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টায় দেখা গেছে অনেককে। অনেকটা একই পরিস্থিতি ঠাকুরগাঁয়। শীতের এত প্রকোপ এদিকে উত্তরাঞ্চলে যার শেষ নাই। কয়েকদিন থেকে সূর্য ঠিক মতো উঠতেছে না, খুব শীত পড়ছে ভাই, আর খুব কুয়াশা। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 10টায় তাপমাত্রা নামে 11.7 ডিগ্রি সেলসিয়াসে। ঝিনাইদহেও তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজের জন্য বাড়াইছি, কিন্তু হাত পা টাটাচ্ছে, খুব ঠান্ডা। ঠান্ডার কারণে গাড়ি চালানো খুবই কষ্ট হচ্ছে, হাত পা সব কোকড়ায় আসতেছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়তে হয় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রী ও চালকদের। খুব ঠান্ডা আর কি, এই কালকে তো শুরু হয়েছে প্রচুর ঠান্ডা এবং সূর্য ওঠে 11টায়। কুয়াশায় রাস্তায় যখন আসছি কিছুই দেখতে পাচ্ছি না। বাইকে নিম্ন শ্রেণীর লোকজন আছে, তাদের তো শীতে প্রচুর কষ্ট হবেই। এদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে প্রতিনিয়তই আসছে রোগী। এবার চাপটা আরও বেশি, প্রায় ধারণ ক্ষমতার 4-5 গুণ মতোই আমাদের রোগী আছে। এত স্বল্পতা, এত সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সবার সেবাটা নিশ্চিত করা যায়। শীতজনিত রোগের জটিলতা এড়াতে
বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চলতি মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। তুষারপাতে ঢেকে গেছে সোনমার্গ ও লেহ শহর, যা দেখতে ভিড় করছেন পর্যটকরা। শুভ্র বরফের চাদরে ছেয়ে আছে চারপাশ। রাস্তা, কটেজ, গাছপালা বাদ যায়নি কিছুই। এর মধ্যেই ধীরে পড়ছে তুষার। নৈসর্গিক এ দৃশ্য ভারতের উত্তরাঞ্চলের সোনমার্গ ও লেহ শহরের। চলতি মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হওয়া তুষারপাতে পাহাড়ি অঞ্চলগুলোতে এক মনোরম দৃশ্যের অবতারণা হয়। শীত উপেক্ষা করে তুষারপাত উপভোগ করতে ঘরের বাইরে বের হন বাসিন্দারা। খেলায় মেতে উঠতে দেখা যায় শিশু কিশোরদেরও। আগামী 2 দিনে অঞ্চলটিতে তুষারপাত ও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এদিকে তুষারপাত ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকের ভিড়। ভয়াবহ বায়ু দূষণের প্রকোপ থেকে নিজেদের কিছুদিনের জন্য দূরে রাখতে দিল্লি ও আশপাশের রাজ্যগুলো থেকেও ঘুরতে যাচ্ছেন অনেকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীর উপত্যকায় বাতাসের ক্ষতিকর কণার মাত্রা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। নাসরিন রুমি, সময় সংবাদ। বিপিএল সামনে রেখে দলগত অনুশীলন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। এর আগে একই ভেন্যুতে অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস। সুপার ওভারের লড়াই, ব্যাট হাতে নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনো দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ঝরানো অনুশীলন ঠিকই চলছে। আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আইএল টি20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটের গাড়ি উদ্বোধন। নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। এবং শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের উপরও আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত। জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।